হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক ভালোবাসা। এই ব্লগটা আমি 30শে সেপ্টেম্বর শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এটা কোনোভাবে পোস্ট করা হয়নি যেহেতু মাঝখানে সাইরেন বেজে গেছিল। আর সেই সময়টায় ভেবেছিলাম ওই অভিজ্ঞতা শেয়ার করাটা অনেক বেশি দরকার, সেই জন্যই এই ব্লগটা আমার শ্যুট করা হয়নি। যেহেতু এটা রয়ে গেছিল ফোনে, তাই ভাবলাম এইটা ভালো মতন এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। অনেক সময়তেই পাখা, মানে পাখা বলতে পেডেস্টাল ফ্যান, সেটাকে বন্ধ রাখতে হচ্ছে কারণ শিরশিরানি একটা ভাব চলে এসছে। আমার এখন নতুন সঙ্গী হয়েছে এই ব্লুটুথ স্পিকারটা। এটা সৌরভ আনার পরে এখানে গান চালিয়ে দিই বা কোনো কোনো সময়তে একটা গল্প চালিয়ে দিই, যেটা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে তো খুব সুন্দর সুন্দর গল্প শুনতে পাওয়াই যায়। সেটা চালিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করতে পারি। আর আমার মনে হয় কি, এতে কাজের যেন স্পিডটা ভীষণভাবে বেড়ে যায় আর এনার্জিও চলে আসে। অনেক সময়তে বাড়িতে যখন ছিলাম, সেই সময় ধরো যখন ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, তখন গান শুনতে শুনতেই কিন্তু আমি কাজ করতাম এবং এটার একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছিল। আমার মনে হয় শুধু আমি না, ওয়ার্ক ফ্রম হোম যারা করেছে যে সময়টাতে, সেই সময় তাদের প্রচুর এরকম অন্যরকম অভ্যেস হয়ে গেছে। যেমন ধরো বাড়ির জামা কাপড় পরে কাজ করতে বসা, তার যে একটা কমফর্ট ছিল না, সেইটা অফিসে গিয়ে করার মতন কমফর্ট সত্যিই কিন্তু মানুষ খুবই মিস করে। আমার মনে আছে আমি যখন কাজ করতে বসতাম তখন ছোট একটা কোলবালিশ কোলের ওপর নিয়ে বসতাম, তারপরে কাজ করতাম। আর সেই সময়তে মা মাঝে মধ্যেই ধরো এটা সেটা বিভিন্ন রকম কিছু খাবার দাবার মাঝের ঘরে গিয়ে দিয়ে আসতো, মানে যে ঘরে বসে আমি কাজ করতাম। সত্যি সেই একটা সময় ছিল বলো। এই কয়েক বছরে কত কিছু এক্সপেরিয়েন্স হলো আমি সেটাই খালি খালি ভাবি। একটা প্যান্ডেমিক দেখলাম, একটা যুদ্ধ দেখলাম, জানি না আবারও দেখতে হবে কিনা। এই সব কিছুর মধ্যে কিরকম ভাবে সময় পেরিয়ে যায়, সেটাই কেমন অবাক লাগে, তাই না? তবে একটা জিনিস সত্যিই স্বীকার করতে হয়, আমার লাস্ট কয়েকটা ভিডিওতে তোমরা এত সুন্দর রেসপন্স করেছো এবং তোমরা এত কিছু আমার কাছ থেকে জানতে চেয়েছো, যেটা অবশ্যই আমাকে কিন্তু অনেক সাহস জুগিয়েছে এবং আমার মনে হয়েছে আমার রেসপন্সিবিলিটি যেন অনেক অনেকটা বেড়ে গেল। এই দেশটা সম্পর্কে যেমন তোমরা জানতে চেয়েছো, তার পাশাপাশি এটাও জানতে চেয়েছো যে আমি কিভাবে এখানে এলাম, আমার ইন্ট্রোডাকশন, আমার এবং আমার হাজবেন্ডের সঙ্গে আমাদের পরিচয় কিভাবে হয়েছিল, ইত্যাদি নানান কথা। সত্যি সেসব নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আসবো এবং সেগুলোকে আমি শেয়ার করব। কারণ বুঝতেই পারছো, হঠাৎ করে এরকম ভাবে রেসপন্সিবিলিটি বেড়ে যাওয়াতে একটু তো ওভারওয়েলমিং লাগে বিষয়টা। তাই আস্তে আস্তে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম করেই আমি এগোনোর চেষ্টা করছি। অবশ্যই খুব শীঘ্রই তোমাদের কাছে আমি আমার ইন্ট্রোডাকশন, আমি কে বা আমার বাড়ি কোথায় ইত্যাদি নিয়ে একটা ভিডিও বানাবো, এবং তার পাশাপাশি সৌরভের সঙ্গে আমার কিভাবে আলাপ হয়েছে, আমাদের দীর্ঘ 6 বছরের লং ডিস্টেন্স রিলেশন, এই সম্পর্কেও কিন্তু নানান রকমের কথাবার্তা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তবে বন্ধু, বুঝতেই পারছো যেহেতু ব্যাপারটা হঠাৎ করে আমার কাছে মানে খুবই অন্যরকম লাগছে, এটা তো আমি কোনোদিন এক্সপেক্টই করিনি যে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছবে বা তোমরা আমাকে দেখবে, তোমরা সেখানে কমেন্ট করবে, আমি সত্যি কোনো দিন ভাবতে পারিনি। ইসরায়েলে আসার আগে আমি কলকাতাতে একটি কোম্পানিতে চাকরি করতাম। আমার খুব একটা জব স্যাটিসফ্যাকশন ছিল এটা আমি বলবো না, তবে ওই যে মাস গেলে একটা মাইনে পেতাম, এটা ওটা সেটা নিজের মতন কেনাকাটা করতে পারতাম। ইনফ্যাক্ট আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম সেই সময়তেও আমি ফিনান্সিয়ালিও আমার হাজবেন্ডকে সাপোর্ট করতাম, এইটা আমার কাছে একটা বড় ব্যাপার ছিল। তো সেই সমস্ত কিছু ত্যাগ দিয়ে আবার হাজবেন্ডের সঙ্গে চলে আসা একটা অন্য দেশে, বিদেশ বিভুঁইয়ে, এটা আমার কাছে সত্যি প্রথম দিকে খুবই ডিফিকাল্ট হচ্ছিল মেনে নেওয়া। প্রথম 1-2 মাস ভীষণই ঝামেলা হয়েছে সৌরভের সঙ্গে নানান বিষয়তে। আমাদের ঝগড়াঝাটি হয়েছে, পরে কান্নাকাটি হয়েছে, এবং সেই সময়তে সৌরভও বলেছে তাহলে তুই বল, তোকে আমি দেশে ফেরানোর ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু দিনের শেষে আমরা এটাই ডিসাইড করেছিলাম যে না, এইটা কোনোদিন যেন আর না হয়। আমরা যেন আর কোনোদিন আলাদা না থাকি, আমরা একসাথেই থাকবো। যতই যাই হোক না কেন, যতই সমস্যা হোক না কেন, আমরা কিন্তু এরকম আলাদা আলাদা করে আর থাকবো না। কারণ ধরো আজকে এরকম একটা সিচুয়েশনে সৌরভ যদি আজকে এখানে একা থাকতো আর আমি দেশে থাকতাম, তাহলে কিরকম চিন্তাটাই না আমাদের হতো। সেই সময়টা আমি আর ফেরত পেতে চাই না। সেই জন্যই আমরা যেখানেই যাই না কেন একসাথেই যেন থাকি, এই আশাটা তোমরাও রেখো। আমাদের অ্যাপার্টমেন্টটা যেহেতু 6 তলাতে, সেই জন্য আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম হেলিকপ্টার, প্লেন এরকম দেখতে পাই, একদম মনে হয় বারান্দার পাশ দিয়েই যাচ্ছে। আর মনে হয় যে আচ্ছা, আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি, ওই হেলিকপ্টারের মধ্যে যে বসে আছে সে কি আমাকে দেখতে পাচ্ছে, কি জানি।
আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকদিন পরে ডিম কষা বানালাম। আজকে ঠিক করেছিলাম যে ডিম কষা আর আলু চোখা বানাবো, তাই দুবেলার জন্যই বানিয়ে নিলাম। আমি যদি আজকে একা থাকতাম তাহলে হয়তো শুধু ডিম কষা দিয়েই ভাত খেয়ে নিতাম, কিন্তু যেহেতু সৌরভ রয়েছে আর ওর সামহাও এক পদে খেতে একটু অসুবিধা হয়, কিন্তু সেটা ও ইদানিং মুখে তো একেবারেই বলে না। যখন আমি বলি যে আজকে এটা রান্না করেছি চলবে তো, এই এক পদেই খেতে হবে কিন্তু, তখন কিন্তু ও হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেয় যে ঠিক আছে, আমি কি কোনোদিন বলেছি যে আমার অসুবিধা হয়। কিন্তু আমি ভেতরে ভেতরে বুঝতে পারি যে ওর সামহাও একটু প্রবলেম হয়, সেই জন্যই অ্যাটলিস্ট দুটো পদ থাকলে ওর চলে যায়। কিন্তু এখানে যেহেতু করলা বা অন্যান্য তেতো জাতীয় জিনিস আমি খুঁজে পাই না, সেই জন্য প্রথম পাতে যে একটু তেতো রান্না করব সেই অপশনটা থাকে না, তাই একটু আলু চোখাই করেছিলাম। বিকেলের রোদটা কি সুন্দর ঘরের মধ্যে এসে পড়ে দেখো, এক একবার এক এক রকম রং হয়, আর কিছুক্ষণ পরে হালকা গোলাপি হয়ে যাবে, খুবই সুন্দর দেখতে লাগে। কিছুক্ষণের মধ্যেই সৌরভ এসে পড়েছিল, আর আমি আবিষ্কার করলাম যে এই পাঁপড়টার কথা আমি একদম ভুলে মেরে দিয়েছি। যে দোকানটায় সমস্ত ভারতীয় জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকেই এটা কিনে এনেছিলাম, কিন্তু মাঝে এক দুবার খাওয়ার পরে তারপরে যেন কোথায় কোন কোনায় গিয়ে পড়েছিল মনেই করতে পারছিলাম না। এই পাঁপড়টা খেতে গিয়ে একটা কথা খুব মনে পড়লো। ছোটবেলায় আমার এক মাসি এরকম পাঁপড় হাতে আঙুলের মধ্যে গুঁজে আমাকে ভয় দেখাতো, বলতো আমি কিন্তু তোর মাসি নই, আমি কিন্তু রাক্ষসী হয়ে গেছি, এই দেখ আমার কত বড় বড় নখ। আমার মনে হয় এই খেলাটা আমরা ছোটবেলায় হয়তো অনেকেই খেলেছি। কিছু কিছু এমন খেলা থাকে যেটা এতটাই কমন যে কোনো না কোনো সময় কোনো বাচ্চা কিন্তু এটা করেই থাকে। যত দিন যাচ্ছে আর যত বয়স বাড়ছে, ছোটবেলাটাকে সেই কোন যুগে কোথায় ফেলে এসেছি এরকম মনে হয় না? আমি মাকে প্রায়শই বলি, সত্যি মা, সেই দিনগুলো যেন ভীষণ ভালো ছিল। এটা খেতে খেতে টিভিতে দেখছিলাম কোরিয়ান সায়ানাইড। আগেও একবার দেখেছি, তবে সেটা মোবাইল ফোনে দেখেছিলাম, তাই ভাবলাম একটু বড় জায়গাতে দেখি। আর আমার ট্রু ক্রাইম ডকুমেন্টারি যেটা, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা যেহেতু ইন্ডিয়ান কেসের ওপরে ছিল, সেই জন্যই আমি খুব ইন্টারেস্ট নিয়ে দেখেছিলাম। প্রথমে একজনের পডকাস্টে শুনেছিলাম, তারপরে এই ঘটনাটা দেখলাম যে নেটফ্লিক্সেও এসেছিল, এবং যারা ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তাদেরও কিন্তু ইন্টারভিউ এই ডকুমেন্টারিতে আছে। আমি সেই ইন্টারেস্ট নিয়েই দেখেছিলাম প্রথমবার। আর খুবই ইন্টারেস্টিং এই কেসটা, যদিও এখনো প্রমাণিত হয়নি যে এই মহিলাই যুক্ত ছিলেন কিনা এতগুলো খুনের পেছনে, কিন্তু তাহলেও একটা সন্দেহ তো রয়েইছে। যারা ট্রু ক্রাইম ডকুমেন্টারিজ দেখতে পছন্দ করো, বা যারা ধরো এখনো এটাকে দেখোনি, তারা কিন্তু একবার ট্রাই নিতে পারো। এটা অনেকদিন আগেই এসেছিল, নতুন না, তাই একবার ট্রাই নিতে পারো, হয়তো ভালো লাগলেও লাগতে পারে। রাতেও কিন্তু আজকে আমাদের সেম মেনু, আর এরকম একটা খাবারের সঙ্গে না আজকে রুটি খেতে একদম ইচ্ছে করছে না। তাই ভাবছি আমিও আজকে রাত্রিবেলায় দুটি ভাতই খাবো, আর সেই জন্য একটু স্যালাডও আমি কাটাকুটি করে নিচ্ছি। ইদানিং আমি একটু স্যালাড খাওয়া ধরেছি, বাড়িতে থাকাকালীন প্রায় রেগুলারই খাওয়া হতো, যেহেতু বাবা স্যালাড খেতে খুবই ভালোবাসে। তো সেই পারপাসে শশা তো আমাদের বাড়িতে রেগুলার আসতোই। আর স্যালাড খেতে এই ধরনের খাবারের সঙ্গে কিন্তু খুব ভালোও লাগে। যে কোনো খাবারের সাথে হয়তো যায় না, তবে এই ডিমের কষা বা চিকেন কষা এইগুলোর সাথে কিন্তু স্যালাড বেশ ভালো লাগে, আমি দেখেছি। আমার ক্ষেত্রে আমি বলছি, অনেকে হয়তো সব খাবারের সঙ্গেই স্যালাড খেয়ে থাকেন, এবং স্যালাড খাওয়া তো ডেফিনেটলি খুবই ভালো। তো আমার কাছে শুধুমাত্র চাট মশলা রয়েছে, তো চাট মশলাই দিয়ে নিলাম, আর একটু গোলমরিচও দিয়ে নিচ্ছি, আর তার সাথে একটুখানি লেবু আমি দিয়ে দেবো এটার মধ্যে। ব্যাস, আমার স্যালাড একেবারে তৈরি। এখানকার মানুষরা কিরকম স্যালাড খান আমি তাই দেখি, কত রকমের জিনিসপত্র তার মধ্যে রয়েছে। অথচ আমাদের দেশীয় নীতিতে এই যে একটা সিম্পল স্যালাড, এটা খেতেই কিন্তু কত ভালো লাগে বলো। হ্যাঁ, পেঁয়াজটা তুমি বলবে যে শুধু শুধু খেতে কেমন যেন ঝাঁঝ লাগবে, সেটা একটা ফ্যাক্ট ডেফিনেটলি, কিন্তু বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু শুধু শুধুই এটা খাওয়া যায়, বেশ চটপটাও লাগে আর ভালোও লাগে। আর শসার পরিমাণটা এত রয়েছে ফ্রিজে, যতবারই ফ্রিজ খুলি আর ভাবি বাপ রে, এগুলো তো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, ওই শুকিয়ে গেলে ফেলে দিতে হবে, আমার ওই ব্যাপারটা একদম পছন্দ হয় না। দেখো, সেই দিন ডিনারটা আমাদের কিছু এরকমই দেখতে হয়েছিল, আর ভালোই লাগছিল খেতে। ডিমের কষা বা ডিম যে কোনো পরিস্থিতিতেই বাঙালির কাছে কিন্তু খুবই ইজি একটা খাবার, রান্না করতেও সহজ আর খেতেও সহজ। সেই জন্য এই ডিমের প্রতি ভালোবাসা কোনোদিনই কিন্তু আমার তরফ থেকে উঠবে না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমরাও চেষ্টা করব সাবধানে থাকার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।